সালামু আলাইকুম। উইকলি জিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান। আমরা জানি দীর্ঘ একটা সময় আপনাদের সাথে আমার দেখা হয়নি, কারণ এই সময়টাতে আমরা চেষ্টা করছিলাম এই যে আমাদের উইকলি জিকে হাইলাইটস প্রোগ্রামটি রয়েছে এটিকে আরও কিভাবে সুন্দর করে সাবলীল করে আপনাদের জন্য আরও উপকারী কিভাবে করে তোলা যায়, সেজন্যই আমরা আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করছিলাম। আমরা কাজ করছিলাম এটিকে আরও সুন্দর করে তোলার জন্য। এবং যখন আমরা মনে করলাম যে না, উই আর রেডি, আমরা আসলে আবার জিনিসটাকে সুন্দর করে শুরু করতে পারি, আপনাদের কাছে এটাকে নিয়ে আসতে পারি, তখনই আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে গেলাম। আজকে আমাদের উইকলি জিকে হাইলাইটসের এপিসোড 29 এবং আজকে আমরা যেই সময়কালটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1 জুলাই 2025 থেকে 15 জুলাই 2025 পর্যন্ত কোন কোন ঘটনা ঘটে গেছে। যেহেতু মাঝখানে একটা দীর্ঘ সময় আপনাদের সাথে দেখা হয়নি, কিন্তু আমরা চাই না যে এই সময়ে যে বিষয়গুলো ঘটে গেছে সেগুলো আপনারা কোনোভাবে মিস করেন। তাই 1 জুলাই 2025 থেকে 15 জুলাই 2025 নিয়ে আজকের এপিসোড আমরা শুরু করছি। প্রথমেই জাতীয় বিষয়বলি আমরা দেখার চেষ্টা করব জাতীয় বিষয়বলিতে এই সময়টাতে আসলে কোন বিষয়গুলো আমাদের অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার। প্রথমেই যে জিনিসটি আমাদের সামনে এসেছে, আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। আমরা জানি জাতিসংঘ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা যখন বাংলাদেশের সাথে ব্লেন্ড হয় তখন সেটি আমাদের জন্য জেনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, গুরুত্ববহ হয়ে ওঠে এই টপিকগুলো। তো আজকে আমরা দেখব যে বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘ এই যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে, এবং সেখানে আসলে কোন কোন জিনিসগুলো আমরা দেখে রাখা প্রয়োজন, কেন এটি গুরুত্বপূর্ণ, সেখানেই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা দেখব যেই জায়গাটাতে যেই অধিবেশনে আসলে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে সেটির নাম হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। আমরা যদি এটাকে সংক্ষেপে বলি তাহলে এটা হবে UNHRC। যেহেতু এখানে বাংলাদেশের একটি অবদান আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই জাতিসংঘের এই যে সংস্থাটি এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেক্ষেত্রে আমরা জানতে পারি এই যে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল বা জাতিসংঘের যে মানবাধিকার কাউন্সিল সেটির আসলে হেডকোয়ার্টারটি কোথায়। সেটির হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভাতেই আমরা দেখলাম যে বাংলাদেশের নেতৃত্বে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। আবার এই যে UNHRC এটাকে যদি একটু শাফল করে আমরা লিখি UNHCR হয়ে যায়, যদি শেষের দুইটা জিনিস আমরা একটু চেঞ্জ করে ফেলি তাহলে এটা কিন্তু UNHCR হয়। এই নামেও জাতিসংঘের একটি সংস্থা আছে, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, অর্থাৎ যারা বাস্তুহারা, অর্থাৎ যারা হচ্ছে রিফিউজি রয়েছে তাদেরকে নিয়ে যেই সংস্থাটি কাজ করে জাতিসংঘের, এইটির সদর দপ্তরও কিন্তু জেনেভায়। অর্থাৎ মিলিয়ে আমরা কিন্তু দেখতে পারি যে এই যে UNHRC এবং UNHCR এই দুটি সদর দপ্তর সম্পর্কে আমরা জেনে রাখতে পারি। এবার আমরা দেখব যে কততম অধিবেশনে, অর্থাৎ মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশনে এটি পাশ হয়েছে। সেটি হচ্ছে 59তম অধিবেশনে, এবং যেহেতু সদর দপ্তরটি জেনেভাতে আমরা বলতে পারি যে 59তম অধিবেশন মানবাধিকার কাউন্সিলের সেটি জেনেভায় অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানেই বাংলাদেশ আসলে এই প্রস্তাবটি তুলে ধরেছে। যে প্রস্তাবটি তুলে ধরেছে সেটির নাম হচ্ছে মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন। আমরা এখানে এই জেনেভার যেই জায়গাটি রয়েছে, অর্থাৎ UNHRC যেই সদর দপ্তর রয়েছে সেখানে যারা কাজ করেন তারা যখন মিটিংটি করেন আমরা দেখতে পাচ্ছি যে তাদের হচ্ছে এখানে একটি ছবির মাধ্যমে আমরা সেই জিনিসটি দেখে নিতে পারছি। এইবার আমরা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে দেখার চেষ্টা করব। আমরা এখানে লিখেছি কোর গ্রুপ, অর্থাৎ এই যে প্রস্তাবটি রয়েছে এই প্রস্তাবের জন্য আসলে 3টি দেশ একটি গ্রুপ হয়ে কাজ করেছে, বাংলাদেশ, ফিলিপাইন এবং ভিয়েতনাম। এই কোর গ্রুপের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশের পক্ষ থেকে যেই মানুষটি আসলে এই জিনিসটি লিড করেছেন তাকে জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বর্তমানে জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। অর্থাৎ এই যে পুরো ঘটনাটি, এখান থেকে কিন্তু অনেকগুলো তথ্য আমাদের মনে রাখার মতো রয়েছে। আমরা একটু সামনের দিকে যাই। আমরা সামনের দিকে গেলে দেখতে পাবো যে এই টাইমলাইনের মধ্যে আরও একটি বড় ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য 25 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল গঠন করেছে কে?
প্রশ্ন আসতেই পারে, তহবিলটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এবং এর সাথে আরও 11টি বাণিজ্যিক ব্যাংক এখানে কানেক্টেড ছিল। তাহলে এই যে 11টি বাণিজ্যিক ব্যাংকে এখানে নেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে আসলে এই জায়গায় নেওয়া হয়েছে? বিভিন্ন সূচকে দেখা হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন। দেখা গেল এই ব্যাংকগুলো বিভিন্ন সূচকে বেশ সবল, শক্তিশালী ব্যাংক, তারা ভঙ্গুর নয়। এই 11টি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক মিলে যারা জুলাই শহীদ হয়েছেন বা জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের জন্য 25 কোটি টাকা সমমূল্যের একটি ফান্ড গঠন করেছেন। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এখানে বাংলাদেশ ব্যাংক নিজে দিবে 14 কোটি টাকার তহবিল, এবং এই যে 11টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে তারা প্রত্যেকে 1 কোটি টাকা করে, অর্থাৎ আরও 11 কোটি টাকা এখানে কানেক্ট হচ্ছে, তার মানে 25 কোটি টাকার একটি তহবিল আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমরা যে জিনিসটি জেনে রাখতে পারি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, এটা অলমোস্ট আমরা সবাই জানি, তারপরেও একটু রিপিট করা, এবং গুরুত্বপূর্ণভাবে বর্তমানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর তার সম্পর্কে আমরা জেনে রাখতে পারি। এখানে আমরা আহসান এইচ মনসুর স্যারের ছবি দেখতে পাচ্ছি। উনি আমাদের খুবই পরিচিত মুখ। আমরা দেখেছি বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে যে অর্থগুলো বাইরে চলে গেছে সেগুলোকে ফিরিয়ে আনার জন্য উনি বেশ চেষ্টা করছেন। IMF-এর হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে কাজ করছেন, তার নামটা আমরা জেনে রাখতে পারি। পরবর্তীতে আমরা দেখেছি এই টাইমলাইনের মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বাংলাদেশে বেশ কিছু নতুন আমরা ঘোষিত দিবস দেখেছি। এর মধ্যে 5 আগস্টকে ঘোষণা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এটি মোটামুটি আমরা জানি, কিন্তু এখান থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, বা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদেরকে ক্রিটিক্যালি জিজ্ঞেস করতে পারে যে এটা আসলে এই দিবসটা কোন শ্রেণীভুক্ত। এটা আসলে ক শ্রেণীভুক্ত। ক শ্রেণীভুক্ত বলতে কি বোঝায়? এই দিন এটা তো আমরা পালন করবই, এর পাশাপাশি সারা দেশে সরকারি ছুটি থাকবে। এর পরবর্তীতে আমরা আরেকটু দেখতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের অন্যতম শহীদ, এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুরের আবু সাইদকে দেখা যাচ্ছে। আবু সাইদের একটি আইকনিক ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আবু সাইদের যেই মৃত্যু দিবস, যেদিন আবু সাইদকে মারা হয়েছে, সেটি প্রথমে ঘোষণা করা হয়েছিল আবু সাইদ দিবস হিসেবে, পরে কিছুটা সংশোধন করে এটাকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এটা আসলে খ শ্রেণীভুক্ত একটি জাতীয় দিবস। অর্থাৎ এই দিন দিবসটি পালিত হবে কিন্তু কোনো সরকারি ছুটি থাকবে না। তৃতীয় আরেকটি দিবস ঘোষণা করা হয়েছিল, সেটার নাম হচ্ছে 8 আগস্ট, নতুন বাংলাদেশ দিবস। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার এই দিনে শপথ গ্রহণ করেছিল, এটা ঘোষণা করা হয়েছিল, কিন্তু যখন এই জিনিসটা ঘোষণা করা হয় তীব্র সমালোচনার মুখে পরবর্তীতে এটিকে আবার হচ্ছে পরিবর্তন করা হয়, এবং এই কারণে এটা আমরা অন্য রঙে এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যেটা ঘোষণা করা হলেও বর্তমানে এই রকম কোনো দিবস আসলে নেই, এই সিদ্ধান্তটিকে থেকে সরে আসা হয়েছে। তাহলে গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে নতুন 2টা দিবস সম্পর্কে জানতে হবে। একটি হচ্ছে 5 আগস্ট, যেদিন আমরা নতুনভাবে আবার শুরু করলাম পথ চলা, জুলাই গণ অভ্যুত্থান দিবস। আরেকটি হচ্ছে 16 জুলাই, যেটিকে বলা হচ্ছে জুলাই শহীদ দিবস। আমরা আরেকটু সামনে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে 2টি দিবসের কথা বলা হচ্ছে। আমরা জানি জাতীয় জীবনে এবং অন্যান্য ক্ষেত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্পেশাল দিবসের ঘোষণা করে থাকে সেগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়ে থাকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ স্যারকে আমরা এখানে দেখতে পাচ্ছি। উনি এই যে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে 2টি নতুন দিবস ঘোষণা করেছেন। যেহেতু রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে তিনি এই দিবসগুলো ঘোষণা করছেন, আমরা রাজু ভাস্কর্য সম্পর্কে একটু জেনে রাখতে পারি, এবং উনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা উপাচার্য। ওনাকে আমরা দেখে নিলাম। যেই 2টি দিবস উনি ঘোষণা করেছেন সেটি নিয়ে আমরা আলোচনা করি। 14ই জুলাই নারী শিক্ষার্থী দিবস, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে ঘোষণা করা হয়েছে। এবং 17 জুলাই, যেই দিন আসলে ক্যাম্পাসে আমরা দেখেছি যে পুলিশ বাহিনী আসলে ক্যাম্পাসের ভিতর ঢুকেছিল এবং ক্যাম্পাসের হলগুলোকে খালি করে ফেলা হয়েছিল, সেই দিনটির স্মরণে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আলোচনা হয়, আগে কিন্তু বিভিন্ন ধরনের দিবস আমরা দেখেছি, যেমন শোক দিবস, জগন্নাথ হলের যেই
ছাদ ছিল সেটি ভেঙে পড়েছিল, প্রায় সময় পরীক্ষা আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস 2007 সালে আমরা দেখেছি সেখানে মিলিটারির যে আগ্রাসন সেটি হয়েছে, সেটি নিয়ে প্রশ্ন আসে। নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দুটো দিবস ইন্ট্রোডিউস করেছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি আমরা দেখলাম যে আলোচনা করার মতো যে বিষয়গুলো ছিল এই টাইমলাইনের মধ্যে জাতীয় অঙ্গনে, সেগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। এবার আমরা একটু আন্তর্জাতিক পরিমণ্ডলে যেতে চাই, এবং যখনই আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাব, খুব স্বাভাবিকভাবেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার কার্যাবলী এবং তার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এখন বর্তমানে সব সময় আলোচনায় থাকছেন। আজকে কোনো একটা বিষয়ের জন্য, কালকে দেখা যাচ্ছে নতুন আরেকটা বিষয়ের জন্য। জুলাইয়ের 1 থেকে 15 তারিখের মধ্যে ট্রাম্প আসলে কোন বিষয়গুলোর জন্য আলোচনায় ছিলেন সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ব্রিক্সকে নতুন হুমকি দিয়েছেন ট্রাম্প কিন্তু এখন সবাইকে অর্থনৈতিকভাবে একটু কোণঠাসা করার চেষ্টা করছেন। সেটা কীরকম? সবার উপরে তিনি শুল্ক চাপিয়ে দিচ্ছেন। বাংলাদেশের উপরও বর্তমানে 35% শুল্ক চাপানো হবে 1 আগস্ট থেকে। এইটি কিন্তু ট্রাম্প চিঠির মাধ্যমে অলরেডি নিশ্চিত করেছেন। অর্থাৎ অর্থনৈতিকভাবে কিন্তু তার যেই শক্তি সামর্থ্য কিংবা অর্থনৈতিকভাবে অন্য যার যে প্রতিযোগী রয়েছে তাদের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্প টক্কর দিচ্ছেন। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ট্রাম্পের হাসিমুখ আমরা দেখতে পাচ্ছি, নিচে একটা তারিখ লেখা আছে 1 আগস্ট। ট্রাম্প যখন এই ট্যারিফ বা ট্যাক্সগুলো নতুন করে ঘোষণা করছিলেন, তখন অনেকেই আতঙ্কে ছিল, সমগ্র বিশ্ব চিন্তা করছিল এগুলো কবে থেকে কার্যকর হবে। সেটার একটা সময় কিন্তু ট্রাম্প দিয়ে দিলেন, 1 আগস্ট থেকে এটা কার্যকর হতে যাচ্ছে। এবং এই যে ট্যাক্সগুলো দেওয়া হচ্ছে, আমেরিকার সাথে ব্যবসা করতে হলে বা নিজেদের দেশ থেকে আমেরিকায় পণ্য পাঠাতে হলে 1 আগস্ট থেকে এই ট্যারিফগুলো কার্যকর হয়ে যাবে এবং সবাইকে সেই পরিমাণ ট্যাক্স দিয়েই নিজেদের পণ্য আমেরিকাকে পাঠাতে হবে। ট্রাম্পের নীতি খুবই সিম্পল, যদি আপনি আমার দেশে ফ্যাক্টরি দেন তাহলে আপনার ট্যাক্স 0%, ট্যারিফ আপনাকে 0% দিতে হবে। কিন্তু যদি আপনার দেশ থেকে আপনি উৎপাদিত পণ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে পাঠাতে চান, তাহলে অবশ্যই আপনাকে ট্রাম্প প্রশাসন কর্তৃক ঘোষিত যতটুকু ট্যারিফ আছে সেটাকেই দিতে হবে। এবং বিশ্বের যেই অর্থনৈতিক অবস্থা, এই ঘটনার পরে কিন্তু একদমই একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং 1 আগস্ট থেকে এই ট্যারিফটি কার্যকর হবে বলে ট্রাম্প বলেছেন। নতুন করে আসলে ব্রিক্সকে ট্রাম্প কি হুমকি দিলেন? যেহেতু ব্রিক্স একটা অর্থনৈতিক সংস্থা বা অর্থনৈতিকভাবে সেটা ইউএসএকে বা ডলারের বিপরীতে একটি এন্টিটি দাঁড়ানোর চেষ্টা করে, ট্রাম্প ব্রিক্সকে বললেন ব্রিক্সের কান্ট্রিগুলো এতদিন ধরে যে পরিমাণ ট্যারিফ দিয়ে আসতো তার সাথে উনি 10% এক্সট্রা ট্যারিফ যোগ করবেন। অর্থাৎ ট্রাম্প নতুন করে ব্রিক্স কান্ট্রিগুলোকে অর্থনৈতিকভাবে কিন্তু আবার এই যে একটা পিচ পা করার চেষ্টা করছেন এই ট্যাক্সের মাধ্যমে। যেহেতু সরাসরি ব্রিক্সের চোখে চোখ রাঙিয়ে ট্রাম্প কথা বলছেন, তার মানে বর্তমান সময়ে ব্রিক্স যে সংস্থা এটি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আমরা একটু ব্রিক্সকে দেখি। বি, এখানে ব্রাজিলের পতাকা দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্রিক্সের বি স্ট্যান্ডস ফর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই কান্ট্রিগুলো কিন্তু ব্রিক্সের মেম্বার। মজার বিষয় হচ্ছে ব্রিক্স এমন একটা সংস্থা যার আসলে কোনো স্থায়ী সদর দপ্তর নেই। সো এই প্রশ্নটিও আমরা দেখেছি বারবার বিভিন্ন পরীক্ষায় আসে যে নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? ব্রিক্সের সদর দপ্তর নেই। তাহলে এখানে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা এনডিবি বিল্ডিংটা দেখতে পাচ্ছি। ব্রিক্স যেহেতু ডলারের বিপরীতে একটি কারেন্সি তৈরি করতে চায় বা হচ্ছে অর্থনৈতিকভাবে ইউএসএকে সে ডমিনেট করতে চায় বা তার রেজিস্ট করতে চায়, তার বিরুদ্ধে প্রতিরোধ করতে চায়, তাই ব্রিক্স রাষ্ট্রগুলোর একটি নতুন ব্যাংক তারা তৈরি করেছে, যেটাকে বলা হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটার আগের নাম ছিল ব্রিক্স ব্যাংক। 2015 সাল থেকে এটির নাম হয়ে গেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এইটার সদর দপ্তর আছে চীনের সাংহাইতে। অনেক সময় প্রশ্ন আসতে পারে নয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? নয়া উন্নয়ন ব্যাংক কোন সংস্থার অংশ? সেটি হচ্ছে ব্রিক্স। বর্তমান সময়ে যেহেতু ট্যারিফ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ব্রিক্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ট্রাম্পকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমরা একটু সামনের দিকে যাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই আফগানিস্তানের বর্তমান যে সরকার, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর কোনো কান্ট্রি, কোনো দেশ তাদেরকে কিন্তু অ্যাকনলেজ করেনি, স্বীকৃতি দেয়নি। সেই ধারাটি ভেঙে রাশিয়া কিন্তু
আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দিয়েছে। এখন এইটা ইতিহাসের অম্লমধুর একটি অধ্যায়কে আসলে আমাদের সামনে তুলে ধরে। আমরা দেখছি 1979 থেকে 1989 এই ফেজটার কথা আমরা দেখতে পাচ্ছি। এটা কেন আমরা তুলে এনেছি? কারণ ওই সময়ে আফগান রাশিয়া যুদ্ধ বা সোভিয়েত আফগান যুদ্ধ হচ্ছিল। রাশিয়া ওই সময়টাতে চেষ্টা করেছিল আফগানিস্তানের ভূমিকে দখল করার জন্য, এবং সেই সময় কিন্তু বর্তমান যে এন্টিটিটা আফগানিস্তানকে চালায় তাদের জন্ম হয় মুজাহিদিন নামে। সেখানে কিন্তু তাদেরকে হেল্প করে ইউএসএ। অর্থাৎ এক সময় এই দুটো রাষ্ট্র কিন্তু ছিল শত্রু ভাবাপন্ন বা শত্রু। আমরা দেখলাম 2001 সালে যখন রাশিয়া এখান থেকে পুরোপুরিভাবে চলে যায়, আমেরিকার সহায়তায় সেখানে কিন্তু সরকার গঠন করা হয়। তারা 2006 সাল পর্যন্ত শাসন করে। তারপরে আমরা দেখেছি যে একটা দীর্ঘ সময় আমেরিকা আবার সেখানে আগ্রাসন চালানোর চেষ্টা করেছে, এবং অবশেষে তারা সেখান থেকে পালাতে হয়েছে। কারণ এই আফগানিস্তানের যে অঞ্চলটি, এখানে আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধ করা কোনো পরাশক্তির জন্যই আসলে সুখকর একটা বিষয় নয়। তো এই যে 2021 সালে আমরা দেখেছি প্রায় 20 বছর পরে বর্তমান যে সরকার রয়েছে আফগানিস্তানের, তারা ক্ষমতায় এসেছে এবং তারা ঢেলে সাজানোর চেষ্টা করছে। যদিও তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু আমরা দেখলাম প্রথম রাষ্ট্র হিসেবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। অর্থাৎ যে এক সময় তার শত্রু ছিল, সে বর্তমান সময়ে তার বন্ধু রূপে আসলে আবির্ভূত হয়েছে, এবং যে এক সময় তার বন্ধু ছিল, খুব ক্লোজ বন্ধু ছিল, সেই আমেরিকা তার শত্রু রূপে বর্তমানে আবির্ভূত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নাম আমির খান মুত্তাকি, তিনি একটি স্মারক আসলে তুলে দিচ্ছেন রাশিয়ার একজন প্রতিনিধির কাছে। তো আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখতে পাবো। তুরস্ক নিয়ে এখানে আলোচনা হচ্ছে, কুর্দি নিয়ে এখানে আলোচনা হবে। আমরা জানি ভাষার ভিত্তিতে যদি চিন্তা করা হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুচ্যুত যেই গোষ্ঠী, যাদের আসলে নিজেদের ভূমি নেই, তারা হচ্ছে তুর্কি। তুর্কিরা আসলে জনসংখ্যায় অনেক, কিন্তু তাদের নিজেদের কোনো স্বীকৃত রাষ্ট্র নেই। তারা তাদের স্বীকৃত রাষ্ট্রের জন্য অনেক আগে থেকেই, প্রায় 4 দশক আগে থেকে, 1984 সাল থেকে সশস্ত্র আন্দোলন করার একটি সিদ্ধান্ত নেয়। এবং যেই সংস্থা এই সশস্ত্র আন্দোলনের সিদ্ধান্ত নেয় তার নাম হচ্ছে কুর্দি ওয়ার্কার্স পার্টি, যেটাকে সমগ্র পৃথিবী পিকেকে নামে চিনে। এবং পিকেকের সাথে আসলে তুরস্কের যেই সম্পর্ক, এটি আসলে খুবই বৈরী সম্পর্ক ছিল। 4 দশক আগে এই যে আমরা দেখতে পাচ্ছি পিকেকের যে প্রতীক, এটি আমরা দেখতে পাচ্ছি 4 দশক ধরে তারা বিভিন্নভাবে সশস্ত্র সংগ্রাম করে গেছে, এবং এই 4 দশকে কুর্দিদের প্রায় 40,000 মানুষ মারা গেছে এই সংগ্রামকালীন সময়ে সংগ্রাম করতে গিয়ে। সাম্প্রতিক সময়ে এসে তারা চিন্তা করলো, না, সশস্ত্র ওয়েতে না, তারা এখন রাজনৈতিক উপায়ে তাদের যে একটা ভূমি, সেটার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে, এবং তুরস্ক সরকার সহ আঞ্চলিক ওই অঞ্চলে যেই সরকারগুলো রয়েছে তাদের সাথে তারা এক ধরনের সমঝোতায় এসেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অস্ত্র আসলে পুড়িয়ে দেওয়ার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে প্রতীকীভাবে দেখায় যে তারা অস্ত্র সমর্পণ করেছে। আমরা দেখেছি পৃথিবীর অনেক অঞ্চলে, ইভেন বাংলাদেশেও যখন 1997-এ আমরা দেখেছি যে একটা পার্বত্য শান্তি চুক্তি হয়েছে, তখনও কিন্তু অস্ত্র সমর্পণের ঘটনাটি আমরা দেখতে পেয়েছি। ঠিক একইভাবে পিকেকে এখানে অস্ত্র সমর্পণ করছে, এবং এখানে আমরা যার ছবি দেখতে পাচ্ছি ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ওজালান। উনি আসলে পিকেকে নেতৃত্ব দিচ্ছিলেন, এবং বর্তমানে উনি জেলে আছেন বেশ দীর্ঘ সময়, প্রায় 20 বছর সময় উনি জেলে ছিলেন। তারপরে জেল থেকেই উনি ওনার পার্টিকে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে আসলে আমাদেরকে এখন রাজনৈতিক ওয়েতে সামনে আগাতে হবে। যখন তামিল টাইগার্সের আক্রমণ খুব বেড়ে গেছে শ্রীলঙ্কায়, যখন তামিল টাইগার্সকে আবার আমরা দেখেছি যখন তাদেরকে প্রতিহত করা হয়েছিল মাহিন্দ্রা রাজাপাকসের সময়, তখন কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন আসতে দেখেছি, এবং ভেলুপিল্লাই প্রভাকরণকে নিয়েও প্রশ্ন আসতে আমরা দেখেছি। ঠিক একইভাবে যেহেতু এখন পিকেকে তারা অস্ত্র সমর্পণ করছে, তারা রাজনৈতিকভাবে তাদের সমাধানটি খোঁজার চেষ্টা করছে, তাই তাদের যেই নেতা আবদুল্লাহ ওজালান, তার নামটাও আমাদের জেনে রাখা প্রয়োজন। তাদের যেই সংগঠনটির আসলে অফিসিয়াল নাম কি,
কুর্দি ওয়ার্কার্স পার্টি সেটি আমাদের জেনে রাখা প্রয়োজন, কুর্দি জনগোষ্ঠী সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন, মধ্যপ্রাচ্যের কোন কোন অঞ্চলে কুর্দিরা আসলে বসবাস করেন। আমরা জানি ইরানে আছে, তুরস্কে আছে, ইরাকের কিছু অঞ্চলে কুর্দিরা আছে, তো তাদের ব্যাপারে আমাদেরকে একটু জেনে রাখতে হবে, তাদের ভাষার নাম কুর্দি, এই জিনিসগুলো আমরা জেনে রাখতে পারি। এরপরে আমরা একটু সামনে চলে যাই, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা দেখেছি এখানে লেখা আছে ম্যারিলিনের পর গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ হান্দালা। মূলত গাজায় যেটি হচ্ছে বর্তমান সময়ে সেটি একটি মানবিক বিপর্যয়, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে কোনো মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়া হচ্ছে না। ফলে এই যে গ্রেটা থানবার্গ, যাকে জলবায়ু কন্যা বলা হয়, তিনি সহ আমরা দেখেছি 12 জন মানবাধিকার কর্মী, তারা একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে, যেটার নাম হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা অ্যাসোসিয়েশন, সেটার প্রতিনিধিত্ব করতে গিয়ে একটি জাহাজ নিয়ে ইতালির সিসিলি দ্বীপপুঞ্জ থেকে তারা গাজার উদ্দেশ্যে রওনা করেন। যেই জাহাজটি নিয়ে তারা রওনা করেছিলেন, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে ফিলিস্তিনের পতাকা উঠছে, এই জাহাজটির নাম ছিল ম্যাডেলিন। তারা যখন পৌঁছান সেখানে আমরা দেখেছি যে দখলদার যে বাহিনী, তারা তাদেরকে হচ্ছে ক্যাপচার করে নেয় এবং তাদেরকে যে মানবিক সহায়তা নিয়ে গাজায় পৌঁছাতে দেয় না। এর থেকে দুঃখজনক বিষয় আসলে কিছুই হতে পারে না। কিন্তু বিশ্বের মানবাধিকার কর্মীরা আসলে এখানে থেমে যাওয়ার পক্ষপাতী নয়। ফলে এই যে ফ্রিডম ফ্লোটিলা অ্যাসোসিয়েশন, তারা আরেকটা জাহাজ রেডি করলো, সেখানে তারা আরও কিছু এই মানবিক সহায়তা তারা সেখানে জোগাড় করলো। এবারে 12 জন নয়, 18 জন মানবাধিকার কর্মী একটি জাহাজ নিয়ে ইতালির সিরাকুসা যেই দ্বীপপুঞ্জ রয়েছে সেখান থেকে যাত্রা শুরু করলো। এই জাহাজটির নাম হচ্ছে হান্দালা, এবং আমরা দেখতে পাচ্ছি এটার গায়ে বেশ কিছু গ্রাফিটি ওয়ার্ক করা আছে, কয়েকটি পতাকা উড়ানো হয়েছে এই জায়গায়। এবং এই জাহাজটি 18 জন মানবাধিকার কর্মী নিয়ে তারা কোথায় যাওয়ার চেষ্টা করছে? গাজায় যাওয়ার চেষ্টা করছে। আমরা জানি ফিলিস্তিনের দুটি অংশ, একটি হচ্ছে গাজা আর একটি হচ্ছে ওয়েস্ট ব্যাংক বা হচ্ছে পশ্চিম তীর, সেই জায়গাগুলোতে তারা যাওয়ার চেষ্টা করছে। এখানে আমরা যখন গ্রেটা থানবার্গকে নিয়ে কথা বলছি, তিনি কিন্তু পৃথিবীতে বর্তমান সময়েই আলোচিত হচ্ছেন, ব্যাপারটা এরকম নয়। তিনি অনেক আগে থেকে আলোচিত, কারণ তিনি জলবায়ু কন্যা হিসেবে পরিচিত, জলবায়ু নিয়ে তিনি কাজ করেন। ফ্রাইডেজ ফর ফিউচার বলে তার একটা সংগঠন আছে, যেটি জলবায়ুর বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং বৈশ্বিক বর্তমান সময়ে আসলে এটি সামনের দিকে কোথায় যাচ্ছে, বা যারা রয়েছেন রেসপন্সিবল জনগোষ্ঠী, তারা আসলে কী ধরনের রেসপন্স করছেন, এগুলো নিয়ে উনি অনেক আগে থেকেই কাজ করছেন। মূলত গ্রেটা থানবার্গ একজন মানবাধিকার কর্মী, একজন জলবায়ু কর্মী, যিনি পরিবেশ নিয়ে অনেক বেশি সচেতন, মানবাধিকার নিয়ে সচেতন। ওনাদেরকে জানা প্রয়োজন, ফ্রাইডেজ ফর ফিউচার সম্পর্কে জানা প্রয়োজন, দুটি জাহাজই ইতালি থেকে গিয়েছে, ইতালি সম্পর্কে জানা প্রয়োজন, এবং যেখানে এই মানবিক সংকটটি হচ্ছে গাজা সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটে। পরবর্তীতে আমরা জানি আরেকটি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল নিয়ে আমরা কথা বলছি, সেটি হচ্ছে ইউক্রেন অনেক দিন ধরে রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে আছে, এবং ইউক্রেনের মানুষ মনে করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের আসলে একটি পরিবর্তন দরকার। এটি ইউক্রেনের প্রেসিডেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি ভলোদিমির জেলেনস্কি, যিনি পেশাগত জীবনে একসময় ছিলেন একজন অভিনেতা, অনেকে ওনাকে জোকার বলে থাকেন। তিনি বর্তমান সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি ডিসাইড করলেন যে ইউক্রেনের প্রধানমন্ত্রী পরিবর্তন করা প্রয়োজন, এবং একজনের নাম তিনি সুপারিশ করলেন। তার নাম হচ্ছেন ইউলিয়া সিভিরিদেস্কো। উনি বর্তমান সময়ে ইউক্রেনের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 39 বছর ওনার বয়স, এবং জনগণ বেশ খুব পছন্দ করেন ওনাকে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই জেলেনস্কি, আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডেভিস শিমেইল, তার স্থানে আমরা দেখতে পাচ্ছি যে ইউলিয়া সিভিরিদেস্কো, ওনাকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করার একটি প্রবণতা বা এখানে একটি সুপারিশ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেহেতু একে তো যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, দুই আবার এখানে পরিবর্তন আসছে, আবার উনি একজন অর্থনীতিবিদ, বর্তমান যে পৃথিবীর যে অর্থনৈতিক অবস্থা সেই জায়গাটাতে দাঁড়িয়ে তিনি আবার স্টেপ আপ করে প্রধানমন্ত্রী হচ্ছেন, এই জিনিসগুলো সামনের দিনগুলোতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এই 15 দিনে ঘটে যাওয়া বিভিন্ন জিনিস, যেগুলো আসলে আমাদের না জানলেই নয়, এরকম অনেক কিছু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, বেশ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি
এই জিনিসগুলো আপনাদের কাজে আসবে এবং নতুন ধারায় আমরা যে উইকলি জিকে হাইলাইটসের যেই নতুন এপিসোডগুলো শুরু করছি এগুলো আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।